কপ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তুরস্কের প্রেসিডেন্টের। সংস্কার কাজ শেষ করতে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। শেখ মুজিবুরের ছবি সরানো নিয়ে মন্তব্যে রিজভির দুঃখ প্রকাশ। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোল রেড নোটিশ জারির জন্য চিঠি। আইজিপিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এবং বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর। আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। সেই সঙ্গে গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। ডক্টর ইউনূস তুর্কি প্রেসিডেন্ট দম্পতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আডো ও ব্রাজিলের পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া COP29 সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সোমবার জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে বাকুতে পৌঁছে তিনি বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতাদের প্রতি এ আহ্বান জানান। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের শীর্ষক সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়া সহ সকল প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য ৯টি দল গঠন করা হয়েছে। আজ COP29 এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। অন্তত ৩টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে। সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন তিনি। দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাই সংস্কার দ্রুতই সম্ভব নয়। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের ভিত গড়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা। সেই সঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন যে 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য। তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি এমন মন্তব্য করার কয়েক ঘণ্টা পর নিজের বক্তব্য প্রত্যাহার করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে এক বিবৃতিতে নিজের বক্তব্য প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বিএনপি। ইতিবাচক কাজে মনোযোগী হচ্ছে দলটি। জনগণ পছন্দ করে না এমন কর্মকাণ্ড পরিহার করছে তারা। এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা সহ ৮ বিভাগীয় শহরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও রক্তের যে গ্রুপ নির্ণয় করা, সেই কার্যক্রমটি ঢাকা সহ আরও 8টি বিভাগে একই সাথে কার্যক্রমটি সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং এটি টানা 2টা পর্যন্ত চলবে। বিএনপি এবং এই বিএনপি চিকিৎসকবৃন্দু জনগণের পাশে আছে, চিকিৎসা জনগণের পাশে থাকবে। আজকে তার 7 নভেম্বর আজকে যেই মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল তার একটা প্রমাণ আপনি দেখেছেন। জনগণই ক্ষমতার উৎস এবং ব্যক্তি এসছে দল বড়, দল এসছে দেশ বড়। এই জন্যই দেশের মানুষের পাশে থাকার যে অব্যাহত প্রচেষ্টা বিএনপির রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। সকালে এমন বক্তব্য দিলেও দুপুরে বিবৃতি দিয়ে তা প্রত্যাহার করে নেন এবং দুঃখ প্রকাশ করেন তিনি। মেডিকেল ক্যাম্পে শিশু থেকে বৃদ্ধ সবাই আসেন চিকিৎসা সেবা নিতে। তাদের রোগ নির্ণয় করে ওষুধও দেওয়া হয় ফ্রি। তা বড় ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা বিজাত লাগবে, তা আমার এই সামর্থ্য নাই। এই জন্যই আমি আজকে এনে ফ্রি পাইছি, এই জন্য আমি আজকে এখান থেকে ওষুধ নেওয়ার জন্য চলে আসছি। ফ্রি ওষুধ দিতে আছে, এমন ডাক্তার দেখাইতে আসি। বড় ডাক্তার দ্বারা তো যাওয়া যাবে না, সম্ভব না, এত টাকা পয়সা নাই, আমরা রিক্সা চালাই। টাকার জন্য চিকিৎসা করতে পারি না, ফ্রি ভিসা আসলাম, ডাক্তার দেখাইলাম, ওষুধ দিয়া দিল, বলছে এটি খাওয়াইলে সুস্থ হইবা, ভালো হইবা। বিনামূল্য ডাক্তারের বন্দোবস্ত করছে, ঠিক আছে, সেই জন্য আমাদের অনেক সহায়তা হয়েছে। আর এই সহায়তার কারণে আমরা বিনামূল্য ওষুধ পেয়েছি এবং ডাক্তার পেয়েছি। জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বিএনপি। দলটির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন, বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ জনগণের হাতে, তাই তো জনগণের সেবার বিকল্প নেই। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। আজ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে এই চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত 10 নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতারে বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। অন্যদিকে একই মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে 6 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এইচ এম মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন, আবার অনেকেই দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে গতরাতে বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিএমপি সূত্র বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকার মিছিলে আব্দুল ওয়াদুদ নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় 16 দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন।
বগুড়ায় হাত খরচের টাকা নিয়ে বিরোধের কারণে নিজের মা উম্মে সালমা খাতুনকে শ্বাসরোধে খুন করেছে ছেলে। এ ঘটনায় সোমবার রাতে বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর অরবাড়ি এলাকা থেকে হত্যাকারী ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব 12 বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক প্রেস ব্রিফিংয়ে জানান, 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার আজিজিয়া মঞ্জিল নামের বাড়িতে মাকে হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রাখে ছেলে। এরপর মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে তার বাবা সহ অন্যদের ফোন দেয়। পরে তার বাবা মাওলানা আজিজুর রহমান বাড়িতে এসে ডিপ ফ্রিজ থেকে সালমা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,600 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা জুড়ে কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল মাবাসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের উপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে 10 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান। তার দাবি, একটি মহল প্রতিহিংসাবশত আশুলিয়া থানায় তাকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উল্লেখ করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে তাকে বিএনপির কর্মী উল্লেখ করে 2022 সালে সিরাজগঞ্জে একটি মামলার আসামি করা হয়েছে। এখন সরকার পতনের পর একটি মহল ষড়যন্ত্র করে তাকে আওয়ামী লীগ নেতা বলে অপপ্রচার চালাচ্ছেন। শাহজাহান সাহেব উনি কোনো রাজনীতির সাথে জড়িত না আমার জানা মতো। উনি অত্যন্ত ভালো মানুষ, আর উনি যে বিজনেসম্যান, একজন বিজনেসম্যান, সিএনএমে বিজনেস করেন, উনি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন। আমরা আসলে যে সামাজিক সংগঠনটা করতে গিয়ে আমরা যে কোনো সরকার দলীয় এমপি বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সাথে আসে, এই পুরে বিভিন্ন কাজে আসে, তখন তাদের সাথে আমার বিভিন্ন সৌজন্য সাক্ষাৎ, সামাজিক কার্ডিসি মেনটেন করার জন্য এগুলো আমরা করে থাকি। বলতেছে যে আমি আওয়ামী লীগ করি, আমি যদি আওয়ামী লীগ করতাম তাহলে আওয়ামী লীগের আমলে কেন আমাকে বিএনপির মামলায় ফাঁসানো হলো। আবার এখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ, এখন আবার আমাকে জোর করে আওয়ামী লীগ বানায় মামলায় নাম ঢোকানো হচ্ছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক রাইস চালু করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে রাইস প্যাকটি চালু করা হয়েছে। এই প্যাকের মাধ্যমে তরুণরা রাইস নামের এআই সমৃদ্ধ অ্যাপে অ্যাক্সেস পাবে, যার মাধ্যমে এআই সমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে বাংলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এলইডি মডেল উপস্থাপন করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। সম্প্রতি ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে দ্বিতীয় স্তরের শহরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন স্থায়ীকরণ শীর্ষক সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন 2 শাখার যুগ্ম সচিব ও প্রবৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই মডেলটি উপস্থাপন করেন। মডেলটি উপস্থাপন করেন টিম লিডার মার্কাস আহমদ। সেশনটির সার্বিক সহায়তায় ছিল ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজ ইনস্টিটিউট। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন। লাইফ
লাইফ বিমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন। 11 নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন ও সিএফও প্রবীর দত্ত চন্দ্র দাস পুরস্কার গ্রহণ করেন। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব। কপ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তুরস্কের প্রেসিডেন্টের। সংস্কার কাজ শেষ করতে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। শেখ মুজিবুরের ছবি সরানো নিয়ে বক্তব্যে রিজভির দুঃখ প্রকাশ। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের ওয়েট নোটিশ জারির জন্য চিঠি। আইজিপিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এবং বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শম্ভুর 6 দিনের রিমান্ড মঞ্জুর। আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।